বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে 1.5 লাখ ইসরায়েলি। এরপর জানিয়ে দিব রাফাতে ইসরায়েলি সেনা নিহত। এদিকে পুতিন ও কিমের চুক্তির পর দক্ষিণ কোরিয়ায় মার্কিন রণতরী। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী সহ 2 জাহাজে হামলার দাবি হুথিদের। আরও জানিয়ে দিব ওমরা ভিসা মিলবে একদিনের মধ্যেই। সর্বশেষ জানিয়ে দেব তাইওয়ানের স্বাধীনতাকামীদের বিরুদ্ধে চীনের নতুন শাস্তি নীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে 1.5 লাখ ইসরায়েলি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছে অন্তত 1.5 লাখ ইসরায়েলি। শনিবার 22 জুন তেল আবিবে নেতানিয়াহুর লিকুদ পার্টির সদর দফতরের বাইরে জাতীয় পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন বিক্ষোভকারীরা। এ সময় তারা যুদ্ধবিরতি চুক্তি, গাজায় জিম্মিদের ফিরিয়ে আনা ও আগাম নির্বাচনের দাবি জানায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। টাইমস অব ইসরায়েল অনুসারে লিকুদ পার্টির সদর দফতরের কাছে রাস্তা অবরোধ করে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় ইসরায়েলি পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে। বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে রাস্তা অবরোধ ও পথচারীদের বিপন্ন করেছে বলে দাবি করেছে ইসরায়েলি পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল অপরাধমন্ত্রী ও যুদ্ধ বন্ধ করুন লেখা প্লেকার্ড। তারা সরকার ও নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর 8 মাস পেরিয়ে গেছে। এরপর থেকে প্রতি সপ্তাহান্তে ইসরায়েলের শহরগুলোতে বিক্ষোভ হয়ে আসছে। রাফাতে ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সংঘর্ষ চলাকালে গ্রোস মালকিয়া নামে এক সেনা নিহত হয়েছেন। 25 বছর বয়সী মালকিয়া ইসরায়েলি সেনাবাহিনীর 205 ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ট্যাঙ্ক দুটির পরিস্থিতি তদন্ত করা হচ্ছে। মালকিয়া মরণোত্তর সার্জেন্ট মেজর পদে উন্নীত হয়েছেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে রাফাতে একটি অপারেশন চলাকালীন ট্যাঙ্ক দুর্ঘটনায় মালকিয়া প্রাণ হারান। এই ইসরায়েলি সেনার মৃত্যুর ফলে হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং গাজার সীমানায় পরিচালিত অভিযানে নিহত সৈন্যের সংখ্যা বেড়ে 315-তে দাঁড়িয়েছে। এই নিহতের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও আছেন, যিনি জিম্মি উদ্ধারের মিশনে নিহত হন। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালায়, যার ফলে 1200 জন নিহত ও 2 শতাধিক ব্যক্তি জিম্মি হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় তীব্র প্রতিশোধমূলক হামলা শুরু করে। পুতিন কিমের চুক্তির পর দক্ষিণ কোরিয়ায় মার্কিন রণতরী। কয়েকদিন আগে উত্তর কোরিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে রাশিয়া। এরপর শনিবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিধর যুদ্ধ বিমানবাহী রণতরী থিওডর রুজভেল্ট। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে বুসান নৌঘাটিতে রণতরীটি আগমনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে। এবারের ত্রিদেশীয় সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান অংশ নেবে। এ মহড়া উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির জবাব দিতে তাদের দৃঢ় সংকল্প প্রকাশ করবে। গত বছরের আগস্টে এই 3 দেশের নেতারা প্রতি বছর সামরিক প্রশিক্ষণ মহড়া আয়োজনের বিষয়ে একমত হয়েছিল। দক্ষিণ কোরিয়ায় মার্কিন রণতরী আগমনের আগের দিনই রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয় মস্কো ও পিয়ংইয়ং এর যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রতিবাদ জানাতে। এ পদক্ষেপ নেয় সিউল। চুক্তির স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। পুতিন 24 বছরের মধ্যে প্রথমবার উত্তর কোরিয়া সফর করেন।
যুক্তরাষ্ট্রে বিমানবাহী রণতরী সহ 2 জাহাজে হামলার দাবি হুথিদের। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারে হামলা চালানোর দাবি করেছে, তবে যুক্তরাষ্ট্র এ দাবিকে মিথ্যা বলে উল্লেখ করেছে। 2 মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এটা ঠিক নয়। ইরান সমর্থিত হুতিরা গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে নভেম্বরে লোহিত সাগরে জলপথে প্রথম ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 70টিরও বেশি হামলায় হুতিরা 2টি জাহাজ ডুবিয়ে দিয়েছে, আরেকটি আটক করেছে। এসব ঘটনায় কমপক্ষে 3 জন নাবিক নিহত হয়েছে। এর আগে হুথি গোষ্ঠী জানিয়েছিল তাদের বাহিনী লোহিত সাগরে আইজেনহাওয়ারে হামলা চালিয়েছে এবং অভিযানটি সফল হয়েছে। তাদের লক্ষ্য অর্জন হয়েছে। তারা আরব সাগরে ট্রান্সওয়ার্ল্ড নেভিগেটর নামে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর দাবি করেছে, তবে কখন হামলা হয়েছে তা জানায়নি তারা। ওমরা ভিসা মিলবে একদিনের মধ্যেই। পবিত্র ওমরা পালনে আগ্রহীদের জন্য ইলেকট্রনিক ভিসা বা ই ভিসা চালু করেছে সৌদি আরব। এতে ভিসা মিলবে একদিনের মধ্যেই। এ ভিসা চালুর ঘোষণা দিয়েছে দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। ভিসার মেয়াদ 1 মাস থেকে বাড়িয়ে 3 মাস করা হয়েছে। ভিসা পেতে লাগবে না স্বাস্থ্য পরীক্ষা, থাকছে না নারীদের জন্য পুরুষ অভিভাবক থাকার বাধ্যবাধকতাও। খবর আরব নিউজের। হজ ও ওমরা বিষয়ক জানিয়েছে, ওমরা পালনে সৌদি আরব যেতে আগ্রহী ব্যক্তিরা নোসক অ্যাপ ব্যবহার করে ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। আরবি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের প্রথম দিনই ওমরা পালনে সৌদি আরব যেতে পারবেন আগ্রহী ব্যক্তিরা। মূলত আগ্রহী মুসল্লিদের ওমরা ভিসার আবেদনের জন্য এই ইলেকট্রনিক পরিষেবা চালু করার ঘোষণা দেয় সৌদি সরকার। এতে আবেদনের 24 ঘন্টার মধ্যে ওমরার জন্য তাইওয়ানের স্বাধীনতাকামীদের বিরুদ্ধে চীনের নতুন শাস্তি নীতি। চীন তাইওয়ানের স্বাধীনতার কট্টর সমর্থকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বিচারিক নির্দেশিকায় যুক্ত করেছে। ফৌজদারি অপরাধের গুরুতর মামলায় এ শাস্তি প্রযোজ্য হবে। শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। বেইজিং গণতান্ত্রিক তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ মনে করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও বলেছে। সম্প্রতি তাইপের ওপর চাপ বাড়িয়েছে বেইজিং। সামরিক মহড়াও করেছে চীন। গত মাসে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে লাই চিংতে দায়িত্ব নেওয়ার সময় সর্বশেষ সামরিক মহড়া করে বেইজিং। সিনহুয়া জানিয়েছে, বেইজিং এর দিক নির্দেশিকায় তাইওয়ানের স্বাধীনতার কঠোর সমর্থকদের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, স্বাধীনতার প্রচেষ্টায় মূল ভূমিকা নেওয়া এবং রাষ্ট্র ও জনগণের মারাত্মক ক্ষতি করার জন্য এ শাস্তি দেওয়া হবে। যারা স্বাধীনতার পক্ষে ওকালতি করবেন তাদের 10 বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। এ নির্দেশনার পর তাইপে দ্রুত প্রক্রিয়া জানিয়েছে। তাদের দাবি, তাইওয়ানের ওপর কোনো আইনি এখতিয়ার রাখে না বেইজিং। এছাড়া বেইজিং এর নিয়ম মানা তাইওয়ানের জনগণের জন্য বাধ্যতামূলক নয়।